নমস্কার, দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে বেদান্তের সেশন 11, আমরা যে বেদান্ত সার অনুসারে আলোচনা করছিলাম সেটার সেশন 11। কালকে আমি যে জায়গাটা আলোচনা করেছিলাম সেই জায়গাটা হচ্ছে পঞ্চীকরণ আর ত্রিবৃতকরণ নিয়ে। তো পঞ্চীকরণ আর ত্রিবৃতকরণ প্রসঙ্গটা আসছে যখন স্থূল ভূত গুলো উৎপন্ন হচ্ছে। তন্মাত্র থেকে যখন স্থূল পঞ্চ মহাভূত উৎপন্ন হচ্ছে, তখন যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে পঞ্চীকরণ। তো এখানে আমরা বই অনুযায়ী কি দেখেছিলাম যে স্থূল ভূতগুলো পঞ্চীকৃত, কিন্তু যখন সেটা তন্মাত্র অবস্থায় অর্থাৎ সূক্ষ্ম অবস্থায় থাকছে তখন সেটা কিন্তু অপঞ্চীকৃত অবস্থায় থাকছে। এখানে পঞ্চীকরণের যে পদ্ধতিটা সেটা সংস্কৃতে ব্যাখ্যা করা আছে, সেটা বঙ্গানুবাদও রয়েছে, কিন্তু বিষয়টা ম্যাথামেটিক্যাল। বিষয়টা ওই রকম শব্দের মাধ্যমে বোঝাতে গেলে একটু জটিল মনে হতে পারে, কিন্তু আমরা যদি অঙ্কের মতন করে হিসেব করি বিষয়টা বিষয়টা খুব ইজিলি আমাদের কাছে ধরা দেয়। ঠিক একইভাবে পঞ্চীকরণ বিষয়ে যে প্রমাণ রয়েছে সেখানে বলা হচ্ছে ত্রিবৃতকরণের কথা, কারণ ত্রিবৃতকরণের কথা আমরা শ্রুতিতেও পাই। পঞ্চীকরণ আর ত্রিবৃতকরণের মধ্যে খুব বিশেষ কিছু পার্থক্য নেই। পঞ্চীকরণের 5টা মহাভূতের কথা বলা হচ্ছে, আর ত্রিবৃতকরণে 3টে মহাভূতের কথা বলা হচ্ছে। অর্থাৎ পঞ্চীকরণে আমরা দেখছি কিভাবে স্থূল আকাশ, স্থূল বায়ু, স্থূল তেজ, স্থূল অপ, স্থূল ক্ষিতি উৎপন্ন হচ্ছে। আর ত্রিবৃতকরণে আমরা দেখছি কিভাবে স্থূল তেজ, স্থূল অপ আর স্থূল অন্ন অর্থাৎ স্থূল ক্ষিতি কিভাবে উৎপন্ন হচ্ছে। অন্ন মানে কিন্তু এখানে ভাতের কথা বলা হচ্ছে না, এখানে অন্ন মানে ক্ষিতি, পৃথিবী, সেটাকেই বোঝানো হচ্ছে। আমরা তর্ক সংগ্রহ বলতে যাচ্ছিলাম। আহ তত্ত্ববোধ, আদি শঙ্করাচার্যের যে তত্ত্ববোধ সেখানে অন্নময় কোষেরও আলোচনা পাই। পরবর্তীতে যদি আমি কখনো তত্ত্ববোধ নিয়ে আলোচনা করি, তত্ত্ববোধের ডিটেল আলোচনায় যাই, সেখানে আলোচনা করব। এখানে অন্নময় কোষের আলোচনা নেই, তাই সেখানে আমি যাচ্ছি না। এখানে আমরা 3টে কোষই পেয়েছি, একটা বিজ্ঞানময়, একটা মনোময়, একটা প্রাণময়। তাছাড়া অন্নময় কোষ আর একটা কোষও আছে, তো সেই আলোচনায় আমি এখন যাচ্ছি না। তো এখানে অন্ন বলতে যে এই যে আমাদের পার্থিব দেহ বা পৃথিবী, ক্ষিতি, সেটারই অংশকে বোঝানো হচ্ছে। আর এখানে পঞ্চীকরণ স্থূলভূতের বিশেষ বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে কি বলা হয়েছে যে পঞ্চীকরণের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে যে ভূতটা, যে স্থূলভূতটা উৎপন্ন হচ্ছে সেটার বেশিরভাগ অংশ আর বাকিগুলোর একের আট অংশ করে যুক্ত হয়ে একটা স্থূলভূত উৎপন্ন হচ্ছে। তাই অর্ধেক অংশ যে সূক্ষ্ম ভূতটার থাকছে বা সূক্ষ্ম তন্মাত্রের থাকছে সেইটা বিশেষ, অর্থাৎ সেই বিশেষ অনুযায়ী নামকরণ হচ্ছে। তাই বলা হচ্ছে 5টি ভূতের প্রত্যেকের মধ্যে পঞ্চভূত সমভাবে থাকলেও তাদের মধ্যে বিশেষ বশত সেই সেই শব্দের ব্যবহার হয়। এই যুক্তিটা আমরা ব্রহ্মসূত্রে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি আজকে আরেকটা নতুন জায়গা একটু অ্যাডিশন করে বলে নিয়ে তারপর পঞ্চীকরণ পদ্ধতিটায় যাচ্ছি। তো এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে স্থূল পঞ্চভূত, পঞ্চকের স্থূল ভূত পঞ্চকের গুণ বা পঞ্চভূতের যে গুণ, আমরা এটা জানি। পঞ্চগুণ কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। তো যদিও এখানে শব্দ থেকে শুরু হচ্ছে, কারণ আমরা প্রথম পাচ্ছি আকাশ, আকাশের পর উৎপন্ন হচ্ছে বায়ু, বায়ু থেকে তেজ, তেজ থেকে জল, জল থেকে জল বা অপ, তার থেকে পৃথিবী। তো তাহলে আকাশের গুণ হচ্ছে শব্দ, বায়ুর গুণ হচ্ছে স্পর্শ, জ- জলের গুণ হচ্ছে রস, তেজ বাদ গেছে, তেজের গুণ হচ্ছে রূপ, তারপরে জলের গুণ হচ্ছে রস, আর পৃথিবীর গুণ হচ্ছে গন্ধ। কিন্তু এইগুলো হচ্ছে এদের বিশেষ গুণ, প্রত্যেক কটাই কিন্তু আলাদা আলাদা আরো 4টের গুণও থাকে। যেভাবে পঞ্চীকরণে আমরা বাকিগুলোরও অবস্থান রয়েছে বলে আমরা জানছি, ঠিক একইভাবে তা আমি এখানটা পড়ছি। পঞ্চীকরণের পর আকাশের শব্দ, আকাশে কেবলমাত্র শব্দই থাকছে। বায়ুতে শব্দ, স্পর্শ দুটো থাকছে, কারণ আকাশ থেকে বায়ুর উৎপত্তি হচ্ছে। তেজ বায়ু থেকে উৎপন্ন হচ্ছে, তাই তেজেতে থাকছে শব্দ, স্পর্শ আর তেজের বিশেষ গুণ রূপ। জলেতে আগের গুলোর প্রত্যেকটা গুণ এবং জলের বিশেষ গুণ, তো শব্দ, স্পর্শ, রূপ এবং বিশেষ গুণ রস।
পৃথিবীতে শব্দ, স্পর্শ, রূপ, রস এবং বিশেষ গুণ, গন্ধ। অর্থাৎ আকাশে কেবলমাত্র শব্দ থাকছে, আকাশ থেকে যা যা উৎপন্ন হচ্ছে একটা করে অ্যাডিশন, বিশেষ গুণ অ্যাড হচ্ছে। তো বায়ুতে অ্যাড হচ্ছে স্পর্শ, তেজেতে অ্যাড হচ্ছে গন্ধ, সরি, তেজেতে অ্যাড হচ্ছে রূপ, জলের অ্যাড হচ্ছে রস, আর পৃথিবীতে অ্যাড হচ্ছে গন্ধ। এইভাবে অ্যাডিশন হচ্ছে। এই প্রসঙ্গে আমরা তাহলে পেলাম, এতক্ষণ ধরে যা যা পেলাম, কিভাবে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরের আগে আমরা দেখেছিলাম জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়র পর মন, বুদ্ধি, জ্ঞানেন্দ্রিয় সপ্ত অবয়বের কথা পেয়েছিলাম, জ্ঞানেন্দ্রিয়ের সাথে বুদ্ধি যুক্ত হয়ে বিজ্ঞানময় কোষ, জ্ঞানেন্দ্রিয়ের সাথে মন যুক্ত হয়ে মনোময় কোষ, আবার কর্মেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের সাথে প্রাণপঞ্চক যুক্ত হয়ে প্রাণময় কোষ, এগুলো আমরা পেয়েছি। তারপরে আমরা স্থূল, সূক্ষ্ম অংশ থেকে অর্থাৎ পঞ্চ সূক্ষ্মভূত থেকে কিভাবে পঞ্চস্থূল মহাভূতের উৎপত্তি হচ্ছে সেটা পেলাম। এবার এই যে স্থূল সূক্ষ্ম কেন বলা হচ্ছে, সূক্ষ্ম অংশটা কিন্তু আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়। যে স্থূল জিনিস সেটাই আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য। যখনই স্থূল হচ্ছে অর্থাৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তো এর পরবর্তী প্রসঙ্গটায় আসছে ব্রহ্মাণ্ডের উৎপত্তি। তো ব্রহ্মাণ্ডের উৎপত্তি প্রসঙ্গে এখানে কি বলা হচ্ছে, আমি বইয়ের লাইনটা প্রথমে পড়ছি তারপরে বলে দিচ্ছি। তো এখানে কি বলছে যে এই পঞ্চীকৃত ভূতগুলি থেকে ওপরে অবস্থিত ভূ, ভুবঃ, স্বঃ, মহ, জন, ত্বপঃ ও সত্য নামক লোকসমূহ এবং নিচে বিদ্যমান অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল নামক লোকসমূহ এবং ব্রহ্মাণ্ডের অন্তর্গত 4 রকম স্থূল শরীর, অন্ন, পানাদির উৎপত্তি হয়। এখানে আমি 4 রকম স্থূল শরীরের উল্লেখ পেলাম এবং এর প্রসঙ্গে স্থূল শরীরের 4 প্রকার কি সেটা চলে আসছে। স্থূল শরীরের যে ব্যষ্টি সামগ্রী ভেদ সেটা নিয়ে পরের সেশনে আলোচনা করব। তো 4 প্রকারের যে স্থূল শরীর সেটা কি কি, এগুলো কিন্তু আমরা জানি, সেটাই কিন্তু বেদান্তে ব্যাখ্যা আছে। প্রথম হচ্ছে জরায়ুজ, যেটা আমরা জানি যে কোনো প্রাণী এবং মনুষ্যের ক্ষেত্রে। অর্থাৎ স্তন্যপ্রায়ী প্রাণীরা জরায়ুজ প্রাণী। অন্ডজ, অর্থাৎ যে কোনো প্রাণী বললাম বলে আমি স্তন্যপায়ী বলে দিলাম, কারণ যে কোনো প্রাণী বলে আমি আবার স্তন্যপায়ী বললাম, এটার কারণ হচ্ছে আহ হাঁস, মুরগি এগুলোও কিন্তু প্রাণী, কিন্তু স্তন্যপায়ী নয়, কারণ এগুলো অন্ডজ। অন্ডজ কথাটা থেকেই হিন্দিতে আন্ডা শব্দটা এসছে, অন্ড শব্দটা এসছে, ব্রহ্মাণ্ড শব্দটাও কিন্তু এটার থেকেই আসছে। তো মানে ডিম, ডিম থেকে উৎপন্ন হচ্ছে এই ধরনের প্রাণীগুলো। তারপরে আসছে স্বেদজ আর উদ্ভিজ। স্বেদজ মানে হচ্ছে যেটা কি বলবো, স্বেদ মানে হচ্ছে ঘাম আর কি, যেটা জলীয় অবস্থা থেকে উৎপন্ন হয়, যেরকম উকুন, মশা, আমরা কি বলি খোলা জায়গায় জল খোলা অবস্থায় না রাখতে মশা ডিম পাড়ে। তো মশার আর কি জন্মটা ওই পরিষ্কার জলে হচ্ছে, সেই কারণে সেটা সেদজ। আদৌ মশা ডিম পাড়ে কিনা আমরা কিন্তু কেউ দেখিনি, আমি অন্তত দেখিনি। তো মশা কিভাবে জন্মায় এক্স্যাক্টলি জানি না, কিন্তু জলে জন্মায়। তারপরে স্যাঁতস্যাঁতে ওয়েদারে জন্মায়। তারপরে উকুন, উকুন সাধারণত চুলে বা এমন স্থানে হয় যেটা একটা ভিজে ভাব থাকে, স্যাঁতস্যাঁতে ভাব থাকে, ঘাম থাকে। তো এই স্থানগুলোতে সাধারণত এই ধরনের প্রাণীগুলো উৎপত্তি হচ্ছে। আর হচ্ছে উদ্ভিজ, উদ্ভিজ বলতে আমরা উদ্ভিদ বলতেই গাছপালা, লতা এটাকেই বুঝি, কিন্তু এটাকে যদি আমরা ভাঙি কি বুঝবো, উদ্ভিদ মানে যেটা ভেদ করে, মাটি ভেদ করে উঠছে সেটাকে উদ্ভিদ বলা হচ্ছে, সেটা হচ্ছে উদ্ভিজ্জ। তো এই যে 4 প্রকার শরীর, এই 4 প্রকার স্থূল শরীর আমাদের বেদ, উপনিষদ, শ্রুতি স্মৃতিতে এবং বেদান্তে, শাস্ত্রে এই 4 প্রকার স্থূল শরীরের কথা বলা আছে, এবং এই 4 প্রকার স্থূল শরীর ব্যতীত কিন্তু অন্য কোনো প্রকারের স্থূল শরীর হয় না। বহু বহু প্রাচীন কালেই এটা শাস্ত্রে বর্ণিত রয়েছে। তারপরে এই যে আম, তার আগে আমি আমি বললাম ব্রহ্মাণ্ডের কথা। তো ব্রহ্মাণ্ড বলতে কিন্তু শুধুমাত্র পৃথিবীকে বোঝানো হচ্ছে না। পৃথিবী শব্দটা কিন্তু এখানে আহ
আমরা যে অর্থে আর্থ ব্যবহার করি, বেদান্তে বলা যাক বা শাস্ত্রে বলা যাক বা দর্শন শাস্ত্রে বলা যাক, পৃথিবী শব্দটা কিন্তু মহাভূতের পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয়। আর্থ হিসেবে আমরা যেটাকে বুঝি সেটাকে কিন্তু ওই পৃথিবী শব্দটার দ্বারা এক্স্যাক্টলি বোঝানো হচ্ছে না, ভূ শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে। ওই শব্দটার দ্বারাই বোঝানো। আমরা যেরকম ভূ ভুবা স্বাহ, এটা গায়ত্রী মন্ত্রের মধ্যেও পাই। তো এইগুলো কিন্তু ওই ব্রহ্মাণ্ডের যে সপ্ত লোক, সেই সপ্ত লোকের কথার মধ্যে আসছে। এখানে আমরা স্থূল শরীর যেগুলো পেলাম, এই ভূলোকে যে স্থূল শরীরগুলো, মানে যে যে প্রাণী উৎপন্ন হয়, যে যে প্রকারের প্রাণী হয়ে থাকে, সেই প্রাণীগুলো কিন্তু এই চার প্রকার স্থূল শরীরের অন্তর্ভুক্তই হতে পারে। এবং আসছে সপ্তলোক, যেটা ঊর্ধ্বগামী সপ্তলোক এবং সপ্ত অবগামী। কেননা পাতাল অবধি, পাতাল হচ্ছে একদম সর্বশেষ স্তর, 14 লোকের কথা বলা হচ্ছে ক্ষেত্রে। তো আমরা কি কি দেখলাম? ভূ ভুবা স্বা মহ জন তপ সত্য, এই যে 70 লোকের কথা বলা হচ্ছে, এটাকে ব্রহ্মলোকও বলা হয়। তাহলে এই যে ভূ হচ্ছে পৃথিবী, আর উপরে এক একটা করে যে সপ্ত লোক, সেটা হচ্ছে ভুবা স্বা মহ জন তপ সত্য। ব্রহ্মলোক বা যে হাইয়েস্ট, সেটা হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক। আর নিচে বিদ্যমান যেগুলো, সেগুলো হচ্ছে অতল। প্রথম, মানে ভূয়ের নিচে, ভূলোকের নিচে যে লোকগুলো অবস্থিত, সেইগুলো। লোক বলতে কিন্তু এখানে পার্সন নয়, লোক বলতে এখানে এই ভূলোক এরিয়া, বা আমরা যেটা আর্থ বলে জানি সেটাই কিন্তু এখানে ভূলোক বলে চিহ্নিত হচ্ছে, পৃথিবী বলে নয়। পৃথিবী কিন্তু পঞ্চমহাভূতের একটা ভূত। তো লোক শব্দটার দ্বারা এই 14 লোককে বোঝানো হচ্ছে। ভূয়ের উপরের ছটা, ভূ হচ্ছে এই যে উচ্চতম সপ্তলোক, তার মধ্যে একটা। উচ্চতম সপ্তলোকে ভূয়ের উপরে আরো ছটা রয়েছে এবং হাইয়েস্ট হচ্ছে সত্যলোক। আর ভূয়ের নিচে রয়েছে অতল, অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল। পাতালটা আমরা জানি, এবং অনেক ক্ষেত্রে আমরা রসাতল শব্দটাও ব্যবহার করে থাকি সার্কাস্টিক্যালি। কেউ কোনো খারাপ কাজ করছে বা খারাপ সঙ্গে গেছে, ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে ওই ছেলেটি বা মেয়েটি রসাতলে গেছে। বাংলায় প্রবাদ হিসেবে বা সার্কাস্টিক্যালি আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি, মানে কি অধোগতি গেছে, তার অবনতি হয়েছে, এটা বোঝানো হয় এর মাধ্যমে। এবং এখানে কিন্তু এই হিসেবে আমরা লোকগুলো পাচ্ছি। এবার পাতালের প্রসঙ্গে বলি, আমরা পুরাণে যেরকম, যদি বিষ্ণুর দশ অবতারের কাহিনীর মধ্যে যাই, তা সেখানে বামন অবতারের যে কাহিনী, তাতে কিন্তু রাজা বলিকে পাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তৃতীয় পদটা যখন বামন অবতারে শ্রী বিষ্ণু নেন, তখন তিনি আহ রাজা আর কোনো স্থান না থাকায়, একটা স্বর্গ একটা ভূলোক সমগ্র তার দুই পদে এসে গেছিল, এবং তৃতীয় পদ কোন স্থানে রাখবে স্থান না থাকায় রাজা বলি নিজের মাথার ওপর তার পা রাখার অনুরোধ করেন, এবং পায়ের চাপে তিনি পাতালে পৌঁছে যান, এবং রাজা বলি সেই পাতালেরই অধিষ্ঠান অধিষ্ঠিত হন। অর্থাৎ সমগ্র আহ, ব্রহ্মাণ্ডকে তিনি জয় লাভ করে ফেলেছিলেন। সেই গর্ব থেকে তাকে নামানোর জন্য, অহংকার দূর করার জন্যই এই ঘটনার বর্ণনা করা হয়। তো এইখানে আমরা পাতালের উল্লেখটা পাচ্ছি। পাতাল মানে সর্বশেষ যে অধস্তম লোক, সেটাকে পাতাল বলা হচ্ছে। এই যে পুরোটা, এই পুরোটা মানে এই 14টা লোক মিলে ব্রহ্মাণ্ড হচ্ছে। তো এই যে পঞ্চীকৃত ভূতগুলি থেকে উপরে অবস্থিত এই সপ্তলোক, ভূ ভুবঃ স্বঃ মহাজন তপ সত্য, আর নিচে বিদ্যমান অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল নামক লোকসমূহ, এবং ব্রহ্মাণ্ডের অন্তর্গত 4 রকম স্থূল শরীর, অন্নপানাদির উৎপত্তি হয়। স্থূল শরীর, অন্নপানাদি, অন্নপানাদি কি? এই যে খাদ্য, সেটাও কিন্তু এই স্থূল শরীরেরই অন্তর্ভুক্ত। আমরা যা যা খাদ্য রূপে গ্রহণ করি, সেটা হয় উদ্ভিজ্জ নয় প্রাণীজ, সেগুলোও কিন্তু ওই স্থূল শরীরের মধ্যে থেকেই আসছে।
স্থূল শরীরের ব্যষ্টি সমষ্টি ভেদ নিয়ে আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। তাহলে এবার পঞ্চীকরণ আর ত্রিবৃত্তকরণটা একটুখানি আরেকবার দেখে নিই, যেটা আমি কালকে আলোচনা করছিলাম। তাহলে আমরা ধরা যাক আকাশ, স্থূল আকাশের উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা দেখছি। স্থূল আকাশ কেন লিখলাম? কেননা এটা কিন্তু সূক্ষ্ম আকাশ নামক তন্মাত্র বা সূক্ষ্মভূত নয়, এটা স্থূলভূত, স্থূল মহাভূত আকাশের কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা বলা হচ্ছে। সূক্ষ্ম যে আকাশ, সেই সূক্ষ্ম আকাশের অর্ধেক অংশ এখানে থাকছে, মানে স্থূল আকাশ উৎপন্ন হওয়ার জন্য প্রথম যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সূক্ষ্ম আকাশের অর্ধেক অংশ। এবার বায়ুর ক্ষেত্রে আমরা দেখি, বায়ুর ক্ষেত্রে আমরা যখন বায়ু উৎপন্ন হচ্ছে তখন অর্ধেক অংশ লাগছে, সেই অর্ধেক অংশ আমরা বায়ু উৎপন্ন হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো বাকি অর্ধেক অংশ আমরা পাচ্ছি, সেই অর্ধেক অংশকে আমরা যখন 4 দিয়ে ভাগ করছি তখন কি আসছে? 1/8। অর্থাৎ যখন বায়ু উৎপন্ন হওয়ার জন্য অর্ধেক অংশ লাগছে এবং বাকি যে অর্ধেক অংশটা থাকছে সেই অর্ধেক অংশটা বায়ু বাদে বাকি 4টে ভূতের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটাকে আমরা ওই জন্য 4 দিয়ে ভাগ করলাম। ওই অর্ধেক অংশটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1/8। তো 1/8 অংশ আকাশের সাথে যুক্ত হচ্ছে, 1/8 অংশ তেজের সাথে যুক্ত হচ্ছে, 1/8 অংশ অপের সাথে যুক্ত হচ্ছে, 1/8 অংশ ক্ষিতির সাথে যুক্ত হচ্ছে। একইভাবে তেজেরও 1/8 অংশ আকাশে যুক্ত হবে, অপেরও 1/8 অংশ আকাশে যুক্ত হবে এবং ক্ষিতিরও 1/8 অংশ আকাশে যুক্ত হবে। তাহলে আমরা পেলাম হচ্ছে 1/8, বাকি 4টে ভূতের 1/8 অংশ। বাকি 4টে ভূত কি কি? আকাশ, এটা হচ্ছে আকাশ, বায়ু, তেজ ও ক্ষিতি। তাহলে এবার যদি আমরা এটাকে যুক্ত করি তাহলে কি পাবো? 8 আসছে। এটা সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানটায় মনে হয় না দেখা যাবে ইকুয়েশনটা। আচ্ছা ঠিক আছে, আমি পেজটাকে ক্লিয়ার করে পরের পেজে দেখাচ্ছি। তাহলে আমরা যখন 1/2 সাথে 1/8, 1/8 অংশ যুক্ত করছি তখন কি পাচ্ছি? আর ভগ্নাংশ যুক্ত করার বিষয়টা আশা করি সবাই জানেন। তো এখানে আমরা পাচ্ছি 4 প্লাস এখানেও 1/1/1/1 4, তাহলে 8/8। এখানে আমি 1 দেখালাম, কি মানে এই এক পূর্ণ অংশ অর্থাৎ এক পূর্ণ আকাশ, স্থূল আকাশ উৎপন্ন হচ্ছে। আমরা স্থূল আকাশের তো হাফ নিয়েছিলাম, আর বাকি হাফটা পূর্ণ হচ্ছে এই 1/8 গুলোকে জুড়ে। আমরা যদি শুধু 1/8 গুলোকে জুড়ি তাহলে কি পাবো? 8/4, তাহলে হাফ পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে পূর্ণ আকাশ, পূর্ণ স্থূল আকাশ উৎপন্ন হচ্ছে হাফ আকাশ এবং হাফ বাকি চতুর্ভুজ। একইভাবে যখন বায়ু উৎপন্ন হচ্ছে, আমি আলাদা করে আর লিখছি না, একইভাবে বায়ু যখন উৎপন্ন হচ্ছে বায়ুর হাফ অংশ আমরা নিচ্ছি। আকাশের 1/8 অংশ আসছে, তেজ থেকে 1/8 অংশ আসছে, অপ থেকে 1/8 অংশ আসছে, ক্ষিতি থেকে 1/8 অংশ আসছে। এই 4টে 1/8 অংশ মিলে হচ্ছে হাফ। তো হাফ প্লাস হাফ পূর্ণ বায়ু উৎপন্ন হলো। আবার যখন তেজ উৎপন্ন হচ্ছে তখন হাফ অংশ তেজের থাকছে, বাকি যে 4টে 1/8 অংশ অর্থাৎ আকাশের, বায়ুর, অপের আর 1/8 অংশ মিলে হচ্ছে হাফ। হাফ প্লাস হাফ পূর্ণ তেজ উৎপন্ন হচ্ছে। তারপরে যখন আমরা অপেতে আসছি তখন হাফ হচ্ছে অপের অংশ, বাকি 1/8 করে 4টে আকাশ, বায়ু, তেজ এবং ক্ষিতি অর্ধেক উৎপন্ন হচ্ছে।
একেরা টেকেরা 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 যুক্ত করলে আমরা হাফ পেলাম, এই মাত্রই দেখলাম। তো এইভাবে বাকি অর্ধেক উৎপন্ন হচ্ছে এবং অপের অর্ধেক অংশ যুক্ত হয়ে উৎপন্ন হচ্ছে অপ। যেহেতু অপ সব থেকে বেশি রয়েছে, অর্থাৎ জল সব থেকে বেশি রয়েছে, অর্ধেক জল রয়েছে আর বাকি চতুর্ভুজ একের কটা অংশ করে রয়েছে, তাই এই বিশেষ ভূতটার নাম হচ্ছে অপ। পঞ্চম স্থূল মহাভূত যেটা, সেটা হচ্ছে ক্ষিতি। ক্ষিতি উৎপন্ন হচ্ছে একইভাবে, হাফ অংশ ক্ষিতির আর বাকি একের আট অংশ করে চারটে, অর্থাৎ অর্ধেক, বাকি চারটে ভূত, বাকি চারটে ভূত একের আট অংশ করে থাকছে, পূর্ণ স্থূল ক্ষিতি উৎপন্ন। আর এবার আমরা ত্রিবৃতকরণটা দেখবো। ত্রিবৃতকরণটা কালকে ভালো করে দেখানো হয়নি। তো ত্রিবৃতকরণটাও এই একই রকম, কিন্তু খুব একটা ডিফারেন্ট কিছু নয়, শুধুমাত্র ওখানে তেজ, অপ আর অন্যের কথা বলা হচ্ছে। তো তেজের ক্ষেত্রে আমরা একের হাফ, মানে সবগুলোই সেম হবে, আমি তাই জন্য আম, একবার একবারেই লিখছি। হাফ অংশ আমরা তেজের নিচ্ছি যখন তেজ উৎপন্ন হচ্ছে, হাফ অংশ অন্যের নিচ্ছি, হাফ অংশ অপের নিচ্ছি যখন উৎপন্ন হচ্ছে, হাফ অংশ অন্যের নিচ্ছি যখন অন্য উৎপন্ন হচ্ছে। সিস্টেমটা সেম, শুধুমাত্র যেটার হাফ অংশ থাকবে স্থূলভূতটা সেটা হবে। তাই এই অংশটা আমি মুছে দিয়ে ইকুয়েশনটা দেখাচ্ছি। তো ইকুয়েশনে আমরা কি পাচ্ছি, হাফ অংশ নেওয়া হলো তেজের। এবার যেহেতু এখানে তিনটে ভূতের কথা বলা হচ্ছে, তাই জন্য এখানে ইকুয়েশনটা একটু আলাদা হচ্ছে। তাহলে অফ আর অপের হাফ অংশ অপ উৎপন্ন হওয়ার জন্য লাগবে, বাকি হাফ অংশ আমরা তেজেতে আর অন্যতে যুক্ত করব। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করা হবে। তাহলে হাফকে যদি 2 দিয়ে ভাগ করি, আসছে কি 1/4। তাহলে এখানে দুটো 1/4 যুক্ত হবে। দুটো 1/4 যুক্ত হলে কি হচ্ছে, 2, 3, 4। তাহলে পূর্ণ স্থূলভূত উৎপন্ন হচ্ছে। ইকুয়েশনটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম হবে, কেননা যদি আমরা তেজ উৎপন্ন করি, তাহলে মানে আমরা উৎপন্ন করছি না, তেজ যখন উৎপন্ন হচ্ছে তখন হাফ অংশ তেজের থাকছে, 1/4 অংশ থাকছে অপের, 1/4 অংশ থাকছে অন্যের। আবার যখন অপ উৎপন্ন হচ্ছে তখন 1/4 অংশ থাকছে তেজের, 1/4 অংশ থাকছে অন্যের। আবার যখন অন্য উৎপন্ন হচ্ছে তখন 1/4 অংশ থাকছে তেজের, আর 1/4 অংশ থাকছে অপের, আর হাফ অংশ অন্য নিজস্ব। এইভাবে এই যে প্রক্রিয়াটা, এটা তিনটের ক্ষেত্রে বলা হচ্ছে, তাই জন্য এটাকে ত্রিবৃতকরণ বলা হচ্ছে। আর এইটা আমরা শ্রুতিতে পাই। তাই এই যে পঞ্চীকরণ সম্পর্কে যদি কেউ আশঙ্কা প্রকাশ করে, সেই আশঙ্কা দূরীকরণের জন্য এই ত্রিবৃতকরণ পদ্ধতির কথা বলা হয়েছে, কেননা এটা শ্রুতিতে পাওয়া যাচ্ছে। তৈত্তরীয় উপনিষদে এর উল্লেখ আছে, ছান্দোগ্য উপনিষদে উল্লেখ আছে। ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে তাসাম একাম ত্রিবৃত্তম করবাণী। ছান্দোগ্য উপনিষদে এই ত্রিবৃতকরণের কথা বলা আছে। আর তৈত্তরীয় উপনিষদে বলা হচ্ছে আত্মানা আকাশ সম্ভূত ইত্যাদি স্থলে আত্মা থেকে আকাশাদি ক্রমে পঞ্চভূতের উৎপত্তির কথা বলা হয়েছে। সুতরাং পঞ্চীকরণের পক্ষে শ্রুতার্থাপত্তি দ্বারা সত্যত্ব সিদ্ধ হয়। অর্থাৎ পঞ্চীকরণ যে পদ্ধতিটা, সেটার পক্ষে যে শ্রুতি প্রমাণ রয়েছে সেটা এখানে সিদ্ধ করা হচ্ছে। এরপরে আমরা কি দেখলাম, স্থূল পঞ্চভূতের গুণ। তো যখন স্থূল ভূতটা হচ্ছে আকাশ, তখন তার গুণ হচ্ছে শব্দ। যখন সেটা হয়ে যাচ্ছে বায়ু, আকাশের গুণ হচ্ছে শব্দ। যখন সেটা বায়ু, মানে আকাশ থেকে বায়ু উৎপন্ন হচ্ছে, এটা আমরা আগেই পেয়েছি, তখন বায়ুর মধ্যে শব্দর সাথে নতুন আরেকটা গুণ যুক্ত হচ্ছে স্পর্শ। যখন তেজ উৎপন্ন হচ্ছে বায়ু থেকে, তখন শব্দ স্পর্শের সঙ্গে তাতে রূপ যুক্ত হচ্ছে, অর্থাৎ রূপ হচ্ছে তেজের নিজস্ব গুণ, শব্দ আর স্পর্শ রূপের মধ্যে থাকছে। উদাহরণস্বরূপ বলি,
কোনো একটা জিনিস, তাতে ধরা যাক আমার যে সামনে টেবিলটা রয়েছে, শব্দ উৎপন্ন হচ্ছে, আমি স্পর্শ করতে পারছি, আমি দেখতে পাচ্ছি, রূপও রয়েছে। বায়ুতে শব্দ রয়েছে, আমরা বায়ুর শো শো শব্দ শুনতে পাই যখন খুব জোরে বায়ু বয়, না হলে হয়তো শুনতে পাই না, কিন্তু শোনা যায়। বায়ু আমাদের যখন ত্বকে লাগে টাচ, তখন আমরা টাচ ফিলটা পাই, স্পর্শ। আর আকাশের গুণ হচ্ছে শব্দ। এই যে আমি কথা বলছি, ইন্টারনেটের মাধ্যমে হোক বা সামনে থাকলে হোক, শোনা যাচ্ছে যে, সেটা কিন্তু শূন্য স্থানের গুণ। শূন্য স্থান না থাকলে শব্দ তরঙ্গ প্রবাহিতই হতে পারতো না। তারপরে আসছে অপ। অপ মানে জল। জলেতে শব্দ থাকছে, স্পর্শ থাকছে, রূপ থাকছে, সঙ্গে আসছে রস। শব্দ, স্পর্শ, রূপ। জলেতে জলের নিজস্ব একটা শব্দ আছে, নদীর ধারে সমুদ্রের ধারে দাঁড়ালে সেটা বোঝা যায়। তাতে আমরা স্পর্শ করতে পারছি, তার একটা রূপ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, যতই ট্রান্সপারেন্ট হোক না কেন, ঘোলা না হলেও, ট্রান্সপারেন্ট হলেও তার একটা রূপ দেখতে পাচ্ছি। আর স্বাদ, কোনো টেস্ট বলতে যে সবসময় ঝাল, টক, মিষ্টি এরম হতে হবে সেরকম নয়। জলের কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে, আমরা সেটা হয়তো ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমরা জল যখন গ্রহণ করছি একটা স্বাদই আস্বাদন করছি। আর বাকি যে আহ, স্বাদ আমরা বলি, বিভিন্ন ধরনের স্বাদ, সেগুলোরও কিন্তু এই রস থেকেই আসছে, মানে অপের গুণ হিসেবেই সেটা আমরা পাচ্ছি। তারপর আসছে ক্ষিতি। ক্ষিতিতে প্রথম এই চারটে গুণ থাকছে, অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, সঙ্গে যুক্ত হচ্ছে গন্ধ। শব্দ, স্পর্শ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। ক্ষিতি অর্থাৎ পৃথিবীর গুণ রূপে আমরা এই পাঁচটা গুণই পাচ্ছি, এবং গন্ধ হচ্ছে ক্ষিতির বিশেষ গুণ। ক্ষিতি মানে হচ্ছে পৃথিবী, পার্থিব জিনিস। সেখানে আমরা শব্দ পাচ্ছি। এই যে আমি টেবিলটার কথা বললাম, রূপটা প্রদর্শন করছি আমরা তেজের কারণে, কিন্তু মেটেরিয়ালটা পার্থিব, গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছে। তো ক্ষিতির মধ্যে শব্দ থাকছে, স্পর্শ থাকছে, রূপ তো থাকছেই, রস, হয়তো টেবিলের ক্ষেত্রে রস না থাকতে পারে কিন্তু খাদ্যবস্তুর মধ্যে রয়েছে। গন্ধ, গন্ধ তো থাকছেই, যে কোনো জিনিসের একটা গন্ধ হয়। একটা বইয়ের মধ্যেও গন্ধ থাকে, আমরা যারা বই পড়তে ভালোবাসি তারা কিন্তু প্রথম বই কিনতে গেলে বইয়ের গন্ধটাই শুনি। খাদ্যের তো গন্ধ থাকে, ফুলের গন্ধ থাকে, পার্থিব জিনিসের বিশেষ গুণ হলো গন্ধ। যে ফুলটা একদম কোনো গন্ধ নেই, সেই ফুলেও হালকা হলেও একটা গন্ধ থাকে, যেমন গাঁদা ফুল। গাঁদা ফুলের কোনো বিশেষ গন্ধ নেই, কিন্তু তার মধ্যেও আমরা গন্ধ পাই। কাঠের একটা নিজস্ব গন্ধ আছে, বইয়ের পাতার একটা নিজস্ব গন্ধ আছে। তো গন্ধ হচ্ছে এই ক্ষিতির নিজস্ব গুণ। আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। হ্যাঁ। হ্যাঁ, আপনি যে তেজের এক্সাম্পলটা দিলেন না, ওই তেজটা টেবিলের থেকে কি আগুন হলে কি বেটার হয় কি? মানে ওখানে আমি রূপটা পাচ্ছি, মানে আগুনের যে একটা শেপ, ফ্লেমের শেপটা পাচ্ছি। আহ, আরেকবার প্রশ্নটা বলুন, আমি ঠিক বুঝতে আহ, পারলাম না কি জানতে চাইলে। মানে তেজ, তেজের যে এক্সাম্পল দিলেন না, হ্যাঁ, সেখানে আপনি যে বললেন টেবিলের এক্সাম্পলটা দেওয়া হ্যাঁ, হয়েছে, তো এক্সাম্পলটা সেটাতে দেওয়া হয়নি, আহ, আমি নিজেই বলছিলাম ওটা। আহ, হ্যাঁ, মানে ওটা কি টেবিলের থেকে আগুনের, আগুনের এক্সাম্পল দিলে বেটার কি তেজের ক্ষেত্রে? না, তেজ বলতে যে শুধু আগুন বোঝাচ্ছে এরকম নয়। হ্যাঁ, তেজ বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে চোখ, যে তেজের মাধ্যমে হুম উৎপত্তি, হুম জ্ঞানেন্দ্রিয় যদি দেখি আমরা, তাহলে আমরা চোখের মাধ্যমে রূপ দর্শন করতে পারছি। তো চক্ষুর ইন্দ্রিয় যেটা, সেটা তেজ থেকে উৎপন্ন হচ্ছে। তেজ মানে যে শুধু অগ্নিকেই বোঝাচ্ছে এরকম কিন্তু নয়। হ্যাঁ, তেজ অগ্নির সাথে রিলেটেড অবশ্যই, জলের সাথে সেই অর্থে নয়, কিন্তু তেজ মানে যে হুম শুধু হুম, আগুনই সেটা কিন্তু নয়। আর এটা একটা আচ্ছা। ভূত, মহাভূত। এই মহাভূতটা আমরা আহ ক্ষিতীয় তেজ মরুতে, এটাকে আমরা ইংলিশে করলে ফায়ারই বলছি ঠিকই, কিন্তু হুম মানে হুম আমরা যেই জ্বলন্ত আগুন সেটাকে শুধুমাত্র বোঝাবো এরকম ব্যাপারটা কিন্তু হচ্ছে না। মানে মেন আমি যেটা বলতে হুম চাইছি সেটা হচ্ছে যে তেজের বিশেষ গুণ হচ্ছে রূপ। আর রূপের কারণে হুম এই যে আমি টেবিলের উদাহরণটা কি হিসেবে দিলাম, যে টেবিলের একটা নিজস্ব রূপ রয়েছে এবং সেটা আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি মানে আমি হুম চক্ষুর হুম দ্বারা দেখতে পাচ্ছি, এইটা বোঝানোর জন্য আমি কথাটা বললাম। হুম, আর শব্দের আচ্ছা। কথা বললাম, এটার হুম মধ্যে হুম শব্দের আর হ্যাঁ, গুণটাও রয়েছে।
মানে একটা হুম। রূপ, যে কোনো বিষয়ের একটা রূপ রয়েছে সেটাকে আমরা জানতে পারছি এই তেজের কারণে। চোখের যে জ্যোতি সেটাও ওই তেজের কারণে। এবার চোখের মধ্যে আমরা তো আর আলাদা করে ওরকম আগুন বলতে পারবো না, যেটা আমরা দেশলাই দিয়ে জ্বালালে যে আগুনটা পাচ্ছি সেটা নয়, কিন্তু আগুনকেই বোঝাচ্ছে, যেটা একটা শক্তি, যেটা একটা তেজ। ওই জন্য এখানে কিন্তু অগ্নি বা আচ্ছা। বহ্নি শব্দটা ব্যবহার হয়নি, এখানে তেজ শব্দটা ব্যবহার হয়েছে। এবং সেটাকে ইংলিশে যখন ট্রান্সলেট করা হয়েছে তখন ফায়ার হিসেবে উল্লেখ করা হচ্ছে। তো ওই কারণে খানিকটা হুম একটা কনফিউশন এসে যায়, কিন্তু তেজ শব্দটা বলাটাই হুম। বেটার হবে। এটা কিন্তু ওই লিটারাল মিনিং এ যে ফায়ার, সেই ফায়ার নয়, এটা একটা ওকে। আচ্ছা। মহাভূত। এবার ক্ষিতি বলতে কি আমি শুধু মাটিকে বোঝাচ্ছি? তা তো নয়, আমরা যে খাবারটা হুম 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 খাচ্ছি সেটাও কিন্তু ক্ষিতি। আমাদের এই হুম যে হুম দেহ, সেটাও কিন্তু ক্ষিতি, মানে আমাদের দেহ উৎপন্ন হয়েছে সেটাও পার্থিব। ক্ষিতি শব্দটা পার্থিব হুম হুম বোঝাচ্ছে। টেবিল, হুম হুম গাছপালা, বই খাতা সবকিছুই পার্থিব এইরকম হুম হুম সেন্সে। অপটাও যেটা আমাদের এই যে জিহবা, রসনেন্দ্রিয়, হুম সেটা আমাদের অপ দ্বারা উৎপন্ন হয়েছে। তো জিভটা তো পুরো জল নয়, কিন্তু আমাদের এই যে রসাস্বাদনের যে স্বাদ করো সেটা জিহবার মধ্যে থাকছে। এই রকম এটাকে একটু হুম ডিপ মিনিং এ বুঝতে হবে। ওরকম লিটারাল মিনিং করলে হুম। একটু কনফিউশন হয়ে যাবে। লিটারালি ওটা জল নয়, মানে যে জল আমরা পান করছি আচ্ছা। সেই জলের কথা বলা হচ্ছে না, এটা মহাভূত হিসেবে অপের কথা বলা হচ্ছে, যেটার মিনিং ওয়াটার, যেটাকে জল দ্বারাও আমরা বলে থাকি। এইটাই মূল বোঝানো হলো। আচ্ছা। হুম, ঠিক আচ্ছা, আছে। তো আমরা এখানে স্থূল পঞ্চভূত, পঞ্চভূতের গুণ দেখলাম, ব্রহ্মাণ্ডের উৎপত্তি দেখলাম, আর চার প্রকার স্থূল শরীর দেখলাম। আর কোনো প্রশ্ন থাকলে সেটা নিয়ে পরের সেশনে আলোচনা করব। আর পরের সেশনে আমরা স্থূল শরীরের যে ব্যষ্টি সমষ্টি ভেদ, লাস্ট আমরা সূক্ষ্ম শরীরের ব্যষ্টি সমষ্টি ভেদ এবং সেটা থেকে কিভাবে অভেদটা আসছে, অজ্ঞানেরও স্থূল শরীর এই অজ্ঞানেরও ব্যষ্টি সমষ্টি ভেদ, তার থেকে অভেদ কিভাবে আসছে দেখেছি, সূক্ষ্ম শরীরেরও ব্যষ্টি সমষ্টি ভেদ আর তার থেকে অভেদ কিভাবে আসছে দেখেছি। এরপরের সেশনে আমরা স্থূল শরীর আর স্থূল শরীরের যে ব্যষ্টি সমষ্টি ভেদ সেটা নিয়ে আলোচনা করব। পরের সেশন কালকেই আছে, তো কালকে ওটা নিয়ে আলোচনা করবো। আর যদি এই রিলেটেড, আজকের সেশনটা রিলেটেড কোনো প্রশ্ন থাকে কালকে সেটা শুরুতে জেনে নেবেন। আজকের সেশনটা এখানে শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। থ্যাংক ইউ।